সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে বলে নিতে চাই, আমরা আমাদের এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ এর সকল বর্ষের সকল বিষয়ের উপর ক্লাস দিচ্ছি। তো আমাদের এই ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে করে আরও ভিডিও দিতে আমরা অনুপ্রাণিত হই। সো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রায়াল ভ্যালেন্স অথবা রেওয়া মিল। আজকে আমরা ট্রায়াল ভ্যালেন্স এবং রেওয়া মিলের বেসিক নিয়মগুলো নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা ক্লাসটি শুরু করে দিই। আমি এখানে নিয়মগুলো বাংলায় লিখেছি, সমস্যা নেই। আমরা যদি বাংলায় বুঝে নিই তারপরে ইংরেজি করতে আমাদের বেশি সমস্যা হবে না। সো আজকে আমরা রেওয়া মিলের আদ্যপ্রান্ত জানবো। আশা করি সর্বশেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আরও একটি কথা বলে নিতে চাই, আমরা যে ট্রায়াল ব্যালেন্স নিয়ে আজকে কথা বলবো সেই ট্রায়াল ব্যালেন্স হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এবং ব্যাংকিং বিভাগের তৃতীয় অধ্যায় এবং ব্যবস্থাপনা বিভাগে পঞ্চম অধ্যায়ে রয়েছে। সো আশা করি আপনারা আপনাদের সিলেবাস অনুযায়ী অথবা উক্ত বইয়ের অধ্যায় অনুযায়ী ক্লাস করে নেবেন। সো ট্রায়াল ব্যালেন্সের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে সম্পদ, ব্যয় এবং উত্তোলন। এই তিনটা উপাদান যদি থাকে, এগুলা কোন পাশে যাবে? রেওয়া মিলের ডেবিট পাশে। যদি আয়, দায়, মূলধন হয় তাহলে সেগুলো যাবে কোথায়? ক্রেডিট পাশে। এই একটা সূত্র আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। তাহলে আমরা কি পেলাম? সম্পদ, ব্যয়, উত্তোলন যদি থাকে রেওয়া মিলের ডেবিট পাশে যাবে এবং আয়, দায়, মূলধন যদি থাকে রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। ফাইন। আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানা থাকতে হবে, যেমন হচ্ছে মজুদ পণ্য সম্পর্কিত কিছু নিয়ম। সো মজুদ পণ্যের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদের এটা জানতে হবে যে সাধারণত রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ পণ্য আসে। কি মজুদ পণ্য আসে? প্রারম্ভিক মজুদ পণ্য আসে, সমাপনী মজুদ পণ্য আসে না। ওকে ফাইন। মানে হচ্ছে আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে যদি সমাপনী মজুদ পণ্য এবং প্রারম্ভিক মজুদ পণ্য থাকে তাহলে তার মধ্য থেকে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তবে এখানে একটা কথা আছে, যদি প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে, কি ক্রয়? সমন্বিত ক্রয় দেয়া থাকে, তাহলে রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য বা ক্রয় আসে না। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে সমাপনী মজুদ আসবে যদি সমন্বিত ক্রয় থাকে, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় আসবে না। এই সমন্বিত ক্রয়কে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয়ও বলতে পারি। কি ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। এই সমন্বিত ক্রয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, সমন্বিত ক্রয় বের করার সূত্রটা কি? সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে যখন আমরা ক্রয়কে যোগ করব এবং সমাপনী মজুদকে বিয়োগ করব, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে সমন্বিত ক্রয়। ঠিক আছে? ওকে, তাহলে কি পেলাম? সমন্বিত ক্রয় মানে হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কে কি করতে হবে? যোগ করতে হবে, আর সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করতে হবে। তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করলে দেখতে পাই, সেটা হচ্ছে সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদও আছে, তার পাশাপাশি কি আছে? ক্রয়ও আছে। সো সমন্বিত ক্রয়ের ভিতরে যেহেতু প্রারম্ভিক মজুদ আর ক্রয় আছে, সেহেতু প্রশ্নে যদি সমন্বিত ক্রয় দেয়া থাকে তাহলে সেখানে তো দ্বিতীয়বার আর প্রারম্ভিক মজুদ এবং ক্রয় আনার কোনো কথাই আসে না। তার কারণ হচ্ছে সমন্বিত ক্রয়ের মধ্যেই এই দুইটা অন্তর্ভুক্ত আছে। কিন্তু যেহেতু এখানে সমাপনী মজুদ পণ্য আমরা সমন্বিত ক্রয় থেকে কি করছি? এখানে বিয়োগ করছি। আমরা যদি এখানে খেয়াল করি, এই যে আমরা এখানে বিয়োগ করছি। সো যেহেতু এটা সমন্বিত ক্রয় থেকে বিয়োগ হচ্ছে, সেহেতু সমন্বিত ক্রয়ের ভিতরে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত না। না থাকার কারণেই যখন নাকি সমন্বিত ক্রয় প্রশ্নে বলা থাকে তখন রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসবে আর প্রারম্ভিক মজুদ ও ক্রয় আসবে না। তার কারণ হচ্ছে সমন্বিত ক্রয়ের মধ্যেই দুইটা আছে। যেহেতু দুইটা আছে, এগুলো দুইটা যদি আবার পরে আনি তাহলে দুইবার করে নিয়ে আসা হবে, এই জন্য এগুলো আনা যাবে না। এই গেল আমাদের মজুদ পণ্য সম্পর্কিত নিয়ম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মজুদ পণ্য ছাড়া বাকি সকল হিসাবের সমাপনী ব্যালেন্স আসে। এখানে ওই সমাপনী ব্যালেন্স বলতে এখানে যেমন একটা ছিল সমাপনী মজুদ পণ্য, সো এটা হচ্ছে মজুদ পণ্যের সমাপনী ব্যালেন্স। সো এখানে সেটাই বলা হয়েছে মজুদ পণ্য ছাড়া। মজুদ পণ্য ছাড়া মানে হচ্ছে মজুদ পণ্যের ক্ষেত্রে কোনটা আসে? সাধারণত প্রারম্ভিকটা আসে, সমাপনীটা আসে না। কিন্তু অন্য যত হিসাব আছে সকল হিসাবের সমাপনী ব্যালেন্স আসবে, প্রারম্ভিক ব্যালেন্স আসবে না। ঠিক আছে? এই ব্যতিক্রমটা ছাড়া আর কি। আশা করি বুঝতে পেরেছেন। যেমন হচ্ছে নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব ইত্যাদির সমাপনী ব্যালেন্স রেওয়া মিলে আসে। এখন প্রশ্ন হচ্ছে সমাপনী বা প্রারম্ভিক বুঝবো কিভাবে? এখানে আমাদের সাধারণত লেখা থাকে যে প্রারম্ভিক নগদ
উদ্বৃত্ত অথবা জের। সো এখানে লেখাই আছে প্রারম্ভিক, অথবা এখানে লেখা থাকবে কি সমাপনী। আচ্ছা, সরাসরি প্রারম্ভিক অথবা সমাপনী লেখা থাকতে পারে, অথবা আরও একটা উপায়ে লেখা থাকতে পারে, সেটা হচ্ছে এখানে লেখা দিল নগদ তহবিল বা নগদ জের দিয়ে আমাদের এখানে দিয়ে দিল 1/1/2025। এই যে 1/1/2025 দেওয়া হলো, এই 1/1 মানে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে প্রারম্ভিক। ঠিক আছে, সো নগদ ব্যাংক এবং প্রাপ্য হিসাব এই ইত্যাদির সমাপনী ব্যালেন্স রেওয়া মিলে আসে, প্রারম্ভিক ব্যালেন্সগুলো রেওয়া মিলে আসে না। ঠিক আছে, ওকে ফাইন। তবে যদি এগুলোর সাথে প্রারম্ভিক বা সমাপনী বলা না থাকে, সে দফাগুলা রেওয়া মিলে আসবে। যেমন এখানে বলা হইল নগদ তহবিল। কি তহবিল? নগদ তহবিল। এবং এটার পাশে না তো সমাপনী লেখা আছে, না তো প্রারম্ভিক লেখা আছে। যেহেতু কিছুই লেখা নাই, সেহেতু আমরা এটাকে রেওয়া মিলে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আমরা আরো কয়েকটা নিয়ম দেখি, সেটা হচ্ছে এই নিচের যতগুলো নিয়ম নিয়ে কথা বলবো সবগুলোই কিন্তু এই তিনটার মধ্যে, এই তিনটা এবং এই তিনটার মধ্যে পড়ে। তারপরে যেগুলো নিয়ে কথা বলছি সেগুলো একটু ব্যতিক্রম হওয়ার কারণে আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলছি আর কি, কারণ এগুলোর বিস্তারিত জানা দরকার আমাদের। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকল ধরনের তহবিল, ফান্ড, সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট দিকে যাবে। কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। কারণ এগুলোকে দায় হিসেবে কি করা হয়? গণ্য করা হয়। তার মানে হচ্ছে কোনো হিসাবের শেষে যদি তহবিল লেখা থাকে, ফান্ড লেখা থাকে, অথবা সঞ্চিতি লেখা থাকে, এই তিনটা জিনিস যদি লেখা থাকে, তাহলে রেওয়া মিলের কোথায় যাবে? এগুলো ক্রেডিট পাশে যাবে। তবে দুই একটা আইটেম ছাড়া। সেগুলো কি কি? ব্যতিক্রম। যেমন ধরেন নগদ তহবিল, নগদের শেষে যদি কখনো তহবিল লেখা থাকে, আর আমরা জানি হচ্ছে নগদ তহবিল হচ্ছে একটা সম্পদ, এটা দায় না, এই জন্য এটার সাথে তহবিল থাকা সত্ত্বেও এটা কোন পাশে যাবে? ডেবিট পাশে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি। এই দফাগুলোও আমাদের ক্রেডিট পাশে যাবে না, এগুলোও আমাদের কোথায় যাবে? ডেবিট পাশে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। কেন এগুলো ডেবিট পাশে যাবে? কারণ পাওনাদার হচ্ছে একটা দায়, পাওনাদার অথবা প্রদেয় হিসাব হচ্ছে একটা কি? দায়। আর এই পাওনাদার বাট্টা সঞ্চিতি, পাওনাদার নামক যে দায় আছে, সেই দায়টাকে পাওনাদার বাট্টা সঞ্চিতি কমিয়ে দেয়। তার মানে হচ্ছে এই পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে এক ধরনের বিপরীত দায়। সো এখানে বলাই আছে বিপরীত দায়, তার মানে হচ্ছে এটা দায় যে পাশে বসে তার বিপরীতে বসবে। সো পাওনাদার কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। এই জন্য পাওনাদার বাট্টা সঞ্চিতি কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। একই নিয়মে প্রদেয় বিল বাট্টা সঞ্চিতিও কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। আমরা যখন অঙ্ক করব তখন এগুলো আরো বিস্তারিত বুঝতে পারবো বা বুঝে আসবে আমাদের। গেল। সো এখন আমরা কথা বলবো বিক্রয় খতিয়ানের জের নিয়ে এবং পুস্তক ঋণ নিয়ে। এই বিক্রয় খতিয়ানের জের এবং পুস্তক ঋণ প্রাপ্য হিসাবের অপর নাম। আমরা যখন নবম দশম শ্রেণীতে পড়েছিলাম তখন আমরা দেনাদার পড়তাম। এই দেনাদারের আরেকটা নাম ছিল কি? প্রাপ্য হিসাব। আর এই দেনাদার বা প্রাপ্য হিসাবেরই অপর নাম হচ্ছে বিক্রয় খতিয়ানের জের এবং হচ্ছে পুস্তক ঋণ। আর যেহেতু প্রাপ্য হিসাব হচ্ছে একটা সম্পদ, আর এই সম্পদের অন্যান্য নামই হচ্ছে এগুলা বা অপর নামই হচ্ছে এগুলা, তাই সম্পদ হিসেবে এগুলো কোথায় যাবে? রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। সো এগুলো লেখা আছে এখানে, এগুলো কোথায় যাবে? রেওয়া মিলের ডেবিট দিকে আসে, কারণ এগুলো প্রাপ্য হিসাবের কি নাম? অপর নাম। ফাইন। ক্রয় খতিয়ানের জের, এই ক্রয় খতিয়ানের জের আবার হচ্ছে প্রদেয় হিসাবের আরেকটা নাম। কি হিসাবের? প্রদেয় হিসাবের। সো এই ক্রয় খতিয়ানের জের হলো আবার পাওনাদার বা প্রদেয় হিসাবের অপর নাম। সো পাওনাদার বা প্রদেয় হিসাব যেহেতু দায়, সেহেতু দায় হিসেবে এটা কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে। সো যেহেতু ক্রয় খতিয়ানের জের পাওনাদার বা প্রদেয় হিসাবের অপর নাম, আর এই প্রদেয় হিসাব বা পাওনাদার যেহেতু দায়, সেহেতু এই দায় রেওয়া মিলের কোন পাশে বসবে? ক্রেডিট পাশে বসবে, কারণ আমরা জানি দায় ক্রেডিট পাশে বসে। ফাইন। তারপরে হচ্ছে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ মানে হচ্ছে এমন ঋণ যেই ঋণটা আপনি অন্য আরেকজনকে দিয়েছেন, সেটা হচ্ছে প্রদত্ত ঋণ। সো যেহেতু আপনি আপনার টাকা অন্যকে ঋণ হিসেবে দিয়েছেন, সেহেতু এটা আপনার জন্য কি? সম্পদ। সো প্রদত্ত ঋণ হলো সম্পদ, তাই রেওয়া মিলের কোন দিকে বসবে? ডেবিট পাশে বসবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি? সম্ভাব্য দায়। এই সম্ভাব্য দায় রেওয়া মিলে আসে না। এখন প্রশ্ন হচ্ছে সম্ভাব্য দায় রেওয়া মিলে আসে না কেন? যদি কখনো প্রশ্নে থাকে তাহলে এই সম্ভাব্য দায় রেওয়া মিলে কখনোই আসবে না। তার কারণ হচ্ছে সম্ভাব্য মানে হচ্ছে যেই দায় এখনো সংগঠিত হয় নাই,
যেই দায় এখনো তৈরি হয় নাই সেই দায়কে সম্ভাব্য দায় বলে। তার মানে ভবিষ্যতে এটা দায় হতে পারে এমন ধারণা করা হচ্ছে, এর মানে এখনো পর্যন্ত এই দায় সৃষ্টি হয় নাই। যেহেতু কোনো দায় এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই সেহেতু এটা রেওয়া মিলে আসার কোনো কথা না। ফাইন। তারপরে হচ্ছে দেনাদার বাট্টা সঞ্চিতি। এই দেনাদার বাট্টা সঞ্চিতি কোথায় বসে? রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। কোথায় বসবে? ক্রেডিট দিকে। তারপরে হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি, এটা বসবে রেওয়া মিলের ডেবিট দিকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই আমরা এই পাওনাদার বাট্টা সঞ্চিতি নিয়ে কথা বলেছিলাম। পাওনাদার হচ্ছে একটা দায়, আর পাওনাদার বাট্টা সঞ্চিতি ওই পাওনাদার নামক যে দায় আছে সেই দায়টাকে কমিয়ে দেয়। তাই যেহেতু পাওনাদার বাট্টা সঞ্চিতি পাওনাদার নামক দায়কে কমিয়ে দেয়, সেহেতু এই পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে একটা বিপরীত দায়। কি দায়? বিপরীত দায়। সো দায় যেদিকে বসবে বিপরীত দায় তার বিপরীত দিকে বসবে। আর আমরা জানি দায় হচ্ছে ক্রেডিট পাশে বসে, তাই বিপরীত যে দায় অর্থাৎ হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি এটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। ঠিক তেমনি এখানের যে দেনাদার বাট্টা সঞ্চিতি ছিল সেটাও দেনাদারের বিপরীত সম্পদ, কারণ আমরা জানি দেনাদার হচ্ছে সম্পদ। দেনাদার হচ্ছে কি? সম্পদ। আর এই দেনাদার নামক সম্পদটাকে দেনাদার বাট্টা সঞ্চিতি কি করবে? হ্রাস করবে। সো এটা কি হয়ে যাবে তাহলে? বিপরীত সম্পদ হয়ে যাবে। তার মানে হচ্ছে সম্পদ যেই পাশে বসবে এই বিপরীত সম্পদটা তার বিপরীত দিকে বসবে। সো দেনাদার হচ্ছে সম্পদ ডেবিট পাশে বসে, তাই দেনাদার বাট্টা সঞ্চিতি যেহেতু বিপরীত সম্পদ তাই এটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি এইখানের যতগুলো নিয়ম নিয়ে আলোচনা করা হলো এগুলো যদি ভালো করে বোঝেন এবং মনে রাখতে পারেন তাহলে আশা করি রেওয়া মিলে আপনার জন্য আর কোনো সমস্যা হবে না। যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনি সেগুলো অবশ্যই দিতে পারবেন। সো এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করবেন। তাছাড়া আজকে আমরা রেওয়া মিলের, আশা করি এই রেওয়া মিলের যে ছক সেই ছক আমরা জানি। তারপরও এমন অনেকেই থাকতে পারে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা তারা হয়তো আগে ঠিকঠাক করে পড়ে নাই বা মিস হয়েছে। সো তাদের জন্য আজকে ট্রায়াল ব্যালেন্সের যে ছক সেই ছক নিয়ে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। ট্রায়াল ব্যালেন্সের ছক প্রায় জার্নালের ছকের মতোই, হ্যাঁ, একটু ব্যতিক্রম থাকতে পারে। যেমন এখানে আমরা জার্নালের ক্ষেত্রে বা জাবেদার ক্ষেত্রে আমরা এখানে কি লিখতাম? ডেট লিখতাম। কি লিখতাম? ডেট। কিন্তু আজকে ডেট না লিখে এই ট্রায়াল ব্যালেন্সের এখানে প্রথম ঘরে আমাদেরকে কি লিখতে হবে? সিরিয়াল নং লিখতে হবে বা ক্রমিক নং যেটাকে বলি। তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল লিখতে পারি বা ডিটেলস লিখতে পারি বা পার্টিকুলার্স লিখতে পারি। এখানে আমরা এই তিনটার যে কোনো একটা দিতে পারি। কি কি? অ্যাকাউন্টস টাইটেলস, ডিটেলস অথবা পার্টিকুলার্স, এগুলো লিখতে পারি। তারপরে এখানে আমরা রেফারেন্স দিতাম। কি দিতাম? রেফারেন্স। ট্রায়াল ব্যালেন্সও রেফারেন্স দেয়া যাবে, তবে যদি প্রশ্নে অ্যাকাউন্ট নং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্ট নং দিতে হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা হিসাবের সাথে এমন 101, 102, 305 এরকম কিছু থাকতে পারে, তখন সেগুলোকে আমরা এই ঘরে নিয়ে আসব। তারপরে হচ্ছে একটা ডেবিট টাকার ঘর থাকবে, একটা ক্রেডিট টাকার ঘর থাকবে। আরও বলে নিতে চাই, ট্রায়াল ব্যালেন্সের উভয় পাশের জের কি হতে হবে? সমান হতে হবে। ট্রায়াল ব্যালেন্সের উভয় পাশের জের যদি মিলে তাহলে ট্রায়াল ব্যালেন্স হয়েছে, আর যদি না মিলে তাহলে ট্রায়াল ব্যালেন্স হয় নাই। তবে হ্যাঁ, কখনো কখনো দেখা যায় আমরা সকল হিসাব সঠিকভাবে এখানে উপস্থাপন করার পরেও আমরা দেখব কখনো কখনো রেওয়া মিল মিলে নাই। সো যখন আমরা বুঝতে পারবো আমাদের সব কিছু ঠিক আছে তারপরও রেওয়া মিল মিলছে না, তখন আমরা অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে আমরা রেওয়া মিল মিলাতে পারি। এটা আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা হয়তো আমরা সবাই জানি যে যদি রেওয়া মিল না মিলে তাহলে অনিশ্চিত হিসাব দিয়ে মিলানো যায়। ঠিক আছে? সো অনিশ্চিত হিসাব নিয়ে আমরা যদি রেওয়া মিল যখন করব, যদি আমাদের অঙ্কে এই অনিশ্চিত হিসাব রিলেটেড কিছু আসে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে বুঝতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে আপনাদের কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর ক্লাস প্রয়োজন সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত সেই ক্লাসগুলো অবশ্যই দিতে পারবো। ঠিক আছে? সো অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।